এদিকে চলে আসুন, এখানে আসুন। যারা আছেন এখানে জায়গা থাকলে জায়গাতে বসুন। হ্যাঁ, বাচ্চারা থাকলে থাকতে দুটো খেতে তুলছি না করে বসো, ঠিক আছে, বসো। কেউ যদি ফর্ম প্রিন্ট করে নিয়ে আসেন আমাকে একটু জানাবেন। সে প্রাণগঞ্জ হোক, নারায়ণপুর হোক আর জাগলগাছি হোক। তাড়াতাড়ি আসো না। আপনারা যারা ব্যক্তিগত সমস্যা নিয়ে এসছেন, আমি কিছু কথা বলবো, তারপরে যদি নিজে আমার কথা শুনে যদি সমাধান হয়ে যায় ভালো, নাহলে আমি আপনাদেরকে সময় দেব, আপনাদের আমি এক এক করে আপনাদের সমাধান করব। কারণ আমি আপনাদের বিধায়ক, আপনাদের জনপ্রতিনিধি। আমার কাজটা হচ্ছে আপনাকে পরিষেবা দেওয়া। তাই পরিষেবা বিভিন্ন ভাবে দেওয়া যায়। ঘরে বসেও পরিষেবা দেওয়া যায়, এমএলএ অফিসে বসেও পরিষেবা দেওয়া যায়, আর আপনাদের এলাকাতে এসে আপনাদের পাশে বসেও পরিষেবা দেওয়া যায়। আমার আজকে প্রোগ্রাম ছিল কোথায়? কুলপিতে আমার প্রোগ্রাম আছে, ওখানে 3:30টায় পৌঁছানোর কথা। আমি একটু বেশি ঘুমিয়ে বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে পার হতে পারতাম, কিন্তু এই বাচ্চাগুলোকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা আমি লক্ষ্য রাখতে হবে, এগুলো যারা আছে কনসেন্ট্রেট তো ব্রেক হয়ে যাবে। কিন্তু আমি তা না করে যে আমি একটা দিন অন্তত বেশি ভাঙড়ের মানুষকে সময় দিই। আপনারা জানেন আমি রবিবার করে ভাঙড়ে আসি। তাহলে এখন আমি এত তাড়া এসছি কেন? নিশ্চিতভাবে আমি আজকে ভোট চাইতে আসিনি। আজকে আপনাদের মনে যে আতঙ্ক আছে, আতঙ্কিত হয়ে যাচ্ছেন আপনারা, আপনাদের আতঙ্কিত করা হচ্ছে। আপনার ভোটাধিকার থাকবে কি থাকবে না, আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া হতে পারে, এই আতঙ্কে আপনি আতঙ্কিত। সেই আতঙ্ক মুক্ত করার জন্য, আর আমি এটাও বলেছিলাম প্রয়োজনে আমি আপনাদের ফর্ম ফিল আপটাও করে দেবো, সেই জন্য আপনাদের এখানে ছুটে এসেছি। আজ থেকে ফর্ম দেওয়া শুরু হচ্ছে, আজকে 4 তারিখ। 1 মাস এই ফর্ম দেওয়া আর জমা, 1 মাস আপনারা সময় পাবেন। সুতরাং তাড়াতাড়ি করা বা আতঙ্কিত হওয়া, চট জলদি করা, চট জলদি করে কেউ ভুল করবেন না, এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমি আপনাদের বিধায়ক, আমার দায়িত্ব হচ্ছে এই পেছন দিক থেকে না কথা বলে সামনের দিকে এসে কথা বলো, ওদিকে চলে যে কথা বলো। আপনার কথা হচ্ছে মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, বুঝতে পারছেন ভাই? একটা জিনিস বোঝাচ্ছি, কিছু একটা আওয়াজ হচ্ছে তো কানে আসবে ভাই। তো আমার দায়িত্ব হচ্ছে ভাঙড় বিধানসভার প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সে তৃণমূলকে ভোট দিতে পারে, কংগ্রেসকে ভোট দিতে পারে, সিপিএম কে ভোট দিতে পারে, বিজেপি কে ভোট দিতে পারে, যাকে ইচ্ছা ভোট দিতে পারে তার, কিন্তু তার ভোটাধিকার না কেউ কেড়ে নেয়, কোন চক্রান্তে না শিকার হয়, বা যে আতঙ্কিত হচ্ছে, আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমাদের মানে যত রকম জনপ্রতিনিধি আছে তার মধ্যে আমিও পড়ি। সেই জন্য আপনাদের কাছে ছুটে এসেছি, আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলি। আপনাদের আজ থেকে শুরু হয়েছে, আপনাদের বাড়ি বাড়িতে দেখবেন এই রকম ফর্ম ভোটার পিছু 2টো করে দেবে। একজন ভোটারকে কটা দেবে, রেসপন্স করতে হবে। যাদের ভাবিনারে বোকার মতো বোকা যাচ্ছি, আপনারা ওই ভাইজান বলছেন শুনতে হবে, শুনছেন। কটা করে দেবে? একটা ভোটার পিছু 2টো ভোটার, এই 2টো ফর্ম দেবে। এটা কি ফর্ম? করোনা ফর্ম।
এই ফর্ম আমার নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম নয়, এটা রেকর্ড হচ্ছে আমার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নাই আপনার নাগরিকত্ব যাচাই করা, এটা রাইট নাই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইটটা কি, ওদিক কি কাজ? একটা স্বতন্ত্র সংস্থা, তার কাজ হচ্ছে, স্বতন্ত্র একটা বডি, তার কাজ হচ্ছে আমার ভোটাধিকারকে সুরক্ষিত রাখা। আমার 18 বছরের ঊর্ধ্বে আমি যাতে ভোট দিতে পারি, আর্টিকেল 326 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে রাইট আমাকে দিয়েছে, সেটা আমি এক্সারসাইজ যাতে করতে পারি। 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, নাম বলা, মারা গিয়েছে, নাম কাটা। এমন ঘটনা হয়েছে, এখানকার মেয়ের বিয়ে হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায়, ক্যানিং পূর্ব বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে নিয়ে এসেছি, তাহলে অ্যাড্রেস চেঞ্জ হবে। এই কাজ আর ইলেকশন গুলোকে কন্ডাক্ট করা, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ। আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া, নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ নয়। কোন বিএলএ এসে যদি আপনার রাখতে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন, আপনি বলবেন দাঁড়ান আমি ভিডিওটা করছি, কথা একবার বলুন, আপনি ভিডিওটা করে রাখবেন। ওই বুথ লেভেল অফিসারের রাইট নাই আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া, ঠিক আছে? আজকে এটা কি হবে, আপনাদের বাড়িতে আজ থেকে শুরু হয়েছে। আজকে হয়তো সব বাড়ি থেকে সম্ভব, একটা বুথে 300 বাড়ি আছে, একটা বিএলএর পক্ষে কি সম্ভব হবে সব বাড়িতে যাওয়া? 2-3 দিন টাইম লাগবে, 2-3 দিন টাইম লাগবে। এটা তো টাইম দিতে হবে ভাই, তারাও মানুষ, আপনারা আমার মধ্যে থেকে তো তারা আপনাদের বাড়িতেই ফর্মটা দেবে। ভোটার পিছু 2টি করে ফর্ম পাবে। আমি অনুরোধ করব এই ফর্ম আপনারা নষ্ট করবেন না, এটা জেরক্স ফর্ম। আমি হচ্ছে জেরক্স ফর্ম নিয়ে এসেছি। অরিজিনাল যে দুটো ফর্ম আপনাদেরকে দেবে, সেই ফর্মগুলো আপনারা নষ্ট করবেন না। আপনাদের কাজ কি হবে, এই যে ফর্ম দুটো দিল, সেই ফর্ম দুটো জেরক্স করুন। একটা জেরক্স করলে হবে, খান 3-4 আপনারা জেরক্স করুন, 3টে জেরক্স করুন। অরিজিনাল ফর্মগুলোকে একটু সাইডে রাখুন। জেরক্স ফর্মের উপরে আপনারা কি করবেন, যেটা আপনাদেরকে আজকে আমি একটু খাতাই কলমে শিখাবো, সেইগুলো আপনি অ্যাপ্লাই করবেন। যদি অ্যাপ্লাই করতে গিয়ে ভুল হয়, সেই ফর্মটা বাতিল করলেন। জেরক্স অরিজিনালের উপরে যদি বারবার ঘেঁচাঘেঁচি হয়, ওখানে আপডেট হতে অসুবিধা হতে পারে। বুঝে আসছে কি বলছি? আমি একটু বোঝানোর জন্য বলছি, যাতে আপনারা সহজ করে বুঝতে পারেন। তাহলে এটা 5 মিনিটের বক্তব্য, কিন্তু আমি কেন একটু বেশি টাইম নিয়ে বলছি, এতে ভালো করে ঢুকে যায়। বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন। অনেক ক্ষেত্রে বাচ্চারা ছিঁড়ে ফেলেছে, চিবিয়ে ফেলেছে। অরিজিনাল ফর্মগুলো সামনে আসেন, সামনের দিকে আসেন ভাই, সামনের দিকে আসেন, যারা দাঁড়িয়ে আছেন, এখানে অনেক বসার জায়গা আছে। অরিজিনাল ফর্মগুলো কি করবেন, বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন। ছিঁড়ে ফেল না ফেলে, চিবিয়ে না দেয়, বা খাবার টাবার পড়ে যায়, অনেক ক্ষেত্রে তেল চর্বি পড়ে যায়, অনেকে বলে তেল পড়ে গেছে, পানি পড়ে গিয়েছে, ও কাজ না হয়। ওই ফর্মটা বসো না ভাই আমার, ওই ফর্মটা কি করবে, একটু হেফাজতে রাখবে। আর জেরক্স গুলোতে আপনারা খেয়াল দেবেন। এবার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এই হচ্ছে প্রশ্ন। এটা এখন চিন্তিত যে আমি ফর্ম ফিল আপ কিভাবে করব। আমি প্রথমে আপনাদের শিখিয়ে দিই কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্ম আসবে, এই ফর্ম যখন আপনাকে দেবে, ওরা কিন্তু একটা রেজিস্টার মেনটেন করবে, আপনার সই করিয়ে নেবে ওদের রেজিস্টার খাতাতে, অসুবিধা নেই। মানে আপনাকে ফর্ম দিচ্ছে সেটা প্রমাণের জন্য, কারণ আপনি ফর্ম দিয়ে বলতে পারেন অফিসারের বিরুদ্ধে ফর্ম দেয়নি, আপনার সাথে রাগ আছে ওর, আপনার এলাকারই তো লোক বেশি হয়, তাহলে কি হয়, কাছে ফেসে যাবে। দুটো ওই তাই জন্য রেজিস্টার খাতায় সই করিয়ে দেবে। আপনার বাড়িতে 4 জন ভোটার, তাহলে আপনি কটা অরিজিনাল ফর্ম পাবেন? হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি আপনার ফর্ম পাচ্ছেন কি পাচ্ছেন না, অন্যজনের ফর্ম দিয়ে দিলে কি করে বুঝবেন? এই ফর্মটাকে আমি 4টে পার্ট করেছি ফিল আপের জন্য, মানে সহজের জন্য, আপনাদের সুবিধার্থে। এই টোটাল ফর্মটাকে আমি, এটা কি ফর্ম, গণনা ফর্ম। বাংলা ভাষায় বোঝানোর জন্য বলছি, বাংলায় ফর্মটা আসবে। হ্যাঁ,
ইন্টারনেটে যেটা ঘুরছে ওটা ইংলিশে আছে, বাংলাও মনে হয় কেউ পোস্ট করেছে, তবে আপনারা পাবেন বাংলা ফর্ম। আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের অফিসিয়াল মানে বাংলার ভাষা কি বাংলা ভাষায় কম, তো বাংলায় আমরা ফর্মটা পাবো। এই ফর্মকে আমি 4টে পার্টে ভাগ করেছি, এটা পুরো ফর্ম। এবার আমি 4টে পার্টে আপনাদের ভাগ করে দিচ্ছি এটা সুবিধার্থে। এটা পার্ট 1 দেখুন। একদম প্রথমে আপনাদেরকে একটা করে ফর্ম জেরক্স করে নিয়ে আসতে বলেছিল। আপনাদের হাতে জেরক্স আছে? জেরক্সটা দেখুন। হাতে রাখুন। আপনারা নেতা হবেন বাবু, বুথের প্রধান হবেন আগামীকালে। আপনারা 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 সমিতির মেম্বার হবে, আপনারা জেলা পরিষদের সভাধিপতি হবে। এইটুকু যদি না আপনারা আপনাদের এই লোড নেওয়ার ক্ষমতা থাকে, ওই রকম হবে চোর তাড়িয়ে তাহলে ডাকাত আনা হবে। আমাদেরকে যেটা বলছি না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন, ভাইজান বলেছে মাথা নেড়ে দেবো, এরকম করবেন না। ভুলটা তাহলে শিখে থাকবেন। আমিও একাধিক বিএলওস থেকে এটা শিখেছি, আমি মায়ের পেট থেকে শিখে আসিনি ভাই, বুঝতে পারছেন? আর স্বপ্নেও আমি এটা শিখে যাইনি। আমিও অফিসার যারা আসবে আপনার বাড়ির দরজাতে, সেই অফিসারের কাছে আমি দেখেছি, তাকেও আমি স্যার স্যার করেছি, স্যার এটা কি হবে, স্যার ওটা কি হবে, ওই স্যার আমাকে শিখিয়েছে। সেই স্যারের এখন শুনছে আমার বক্তব্যটা, হয়তো বা পরে শুনবে। নাম বারণ আছে বলতে বলে নামটা দিতে পারছি না, না আমি নামও বলে দিতে পারি। কি আছে ভাই, শিখেছি তো কারো কাছ থেকে। এবিসিডি আলিফ এসে কারো কাছ থেকে তো শিখেছি, ও আ ক খ তো কারো কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে প্রথম শিখেছি। তারপরে তো ওটাকে কিভাবে উচ্চারণ করতে হবে, আলিফ বে তে সে কিভাবে উচ্চারণ করতে হবে সেটা তো শিখেছি কারো কাছ থেকে, সেটা তোমার টিচার। যাক, প্রথম পাঠে কি আসছে একদম মাথাটাকে দেখুন। আমার বাম দিকে, আপনাদের এটা বাম দিক, আমার ডান দিক, এই ঘরটা দেখবেন পূরণ হয়ে আসবে। এখন যে কটা ফর্ম আছে আপনাদের হাতে দেখুন, ঘরটা খালি আছে। আপনার বাড়িতে যখন আসবে এই ফর্মটা, আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানা পূরণ হয়ে এই ঘরটি আসবে। এবার এপিক নাম্বার কোথায় খুঁজবেন? আপনার ভোটার কার্ড আছে, ভোটার কার্ডের ছবির মাথাতে একদম সম্ভবত 10টা ডিজিটের 10টা সংখ্যার এপিক নাম্বার। এটা পিভিসি প্রিন্ট, ভাববেন না আপনাদের কাছে যার কাছে নর্মাল কার্ড আছে ওটাতে অসুবিধা হয়ে যাবে। এটা এমএলএ বলে ভিআইপি নয়, এটাও অনেকের কাছে আছে এই কার্ড। হ্যাঁ, জাস্ট এটাও আমার ছেলেরা বললে একটু পিভিসি প্রিন্ট করিয়ে দেবেন, করে দাও। আপনাদের কাছে যে ভোটার কার্ডটা আছে ওটাও ভ্যালিড, আমারটাও ভ্যালিড। আপনাদের নর্মাল প্রিন্ট, আমারটা পিভিসি প্রিন্ট, কিন্তু ছবির ওপরে সবার কি থাকবে? এপিক নাম্বার থাকবে, টোটালটা এখানে দেয়া থাকবে। দ্বিতীয় রূপটাতে কি আছে? আপনার ক্রমিক নম্বর, অংশ নম্বর, তার নাম, বিধানসভার নাম, রাজ্যের নাম, এটাও পূরণ হয়ে আসবে। ঠিক আছে, এটাও দ্বিতীয় ঘরটাও পূরণ হয়ে আসবে। দ্বিতীয় ঘরটার যে একটা স্ক্যানার আছে দিয়ে আছে, সরি কিউআর কোড, এটা স্ক্যানার দিয়ে করলে হয়ে যাবে, কিন্তু কিউআর কোডে আপনাকে হাত দিতে লাগবে না। আমি অনুরোধ করবো এই জায়গাটায় নাই কেউ না পেন নিয়ে খোঁজাখুঁজি করে। স্ক্যানের পার্টটাতে কেউ কিউআর কোডটাকে কেউ পেন দিয়ে খোঁজাখুঁজি করবেন না, এর ডিটেলস কিন্তু এইটার মধ্যে দেওয়া আছে। 4 নম্বরটা কি আছে? একটা ছবি আছে না, আপনার বর্তমান ভোটার কার্ডে যেই ছবিটা আছে সেই ছবিটাতে প্রিন্ট হয়ে আসবে। 5 নম্বর যেটা আছে, এই পাঠে একটাই কাজ আপনার, সেটা কি? আপনার একটি ফটো, কালার ফটো এখানে লাগাতে হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাদা রাখতে হবে। যেখানে স্টুডিও বলুন, যেখানে কি আপনি ছবি তুলবেন, তাকে যদি এখন বলে ভোটার লিস্টে, ভোটার গণনা ফর্মে আমি নাম তুলবো, ওখানে ফটো দেবো, ও দেখবেন আপনাকে রেডি করে দিয়ে দেবে। তারপর আপনি বলবেন সাদা, 2 কপি ছবি লাগবে, দুটো ফর্মে 2 কপি ছবি। পার্ট 1 কারো বুঝতে অসুবিধা হয়েছে? যদি বুঝতে অসুবিধা লাগে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি 1 বার নয় 5 বার আমি বুঝিয়ে দেব, আমার এতে অসুবিধা নাই।
এই একবার নয় 5 বার বোঝানোর জন্য এমএলএ কে মাসে 1,21,000 টাকা মাইনে দিচ্ছে। আপনাদেরই ট্যাক্সের টাকা থেকে মাইনে আমি পাচ্ছি, যদিও 1,21,000 মধ্যে আমি 21 পয়সায় নিজের স্বার্থে খরচ করি না, নিই না, কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এটা বোঝানোর দায়িত্ব আমার। কেন? এখানে একটা বড় জিনিস আপনাকে খুঁজে নিতে হবে, ঠিক গণনা ফর্ম যেখানে লেখা থাকবে তার নিচে আপনার বুথের অফিসার কে, তার নাম আর তার ফোন নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, এবার আপনাকে বলি, অলরেডি আমরা একটা লিস্ট পাঠিয়েছি, পেয়েছেন। আপনাদের বুথে বুথে আমাদের আরএসএফ এর যারা নেতৃত্ব আছে যোগাযোগ করবেন, ওদের কাছে লিস্ট এসে পৌঁছে গিয়েছে। বুথের অবজারভার, বুথের অফিসার আর তার ফোন নাম্বার, সেটার সাথে এটা মিলিয়ে নেবেন। কারণ তৃণমূলকে হয় আমাকে খুব ভয় লাগে, বিজেপি তো ধারে কাছে যাওয়া যাবে না, বিজেপি তো ঘোষিত রাজনৈতিক শত্রু, আমাদের আদর্শগত রাজনৈতিক শত্রুর নাম কি ঘোষিত? বিজেপি। ধারে কাছে কেউ যাবো কি? তৃণমূলের রাজনৈতিক শত্রু, কিন্তু তৃণমূলের গায়ের কাছে একটু ঘেঁষি আমরা অনেকে। আমি কিন্তু বড্ড ভয় লাগে, কেন বলুন তো? এই তৃণমূলের আমলে আপনাদের সাথে ঘটে গিয়েছে অনেকে, দলিল পর্চা আপনার ঘরে আছে, হঠাৎ দেখছেন পর্চার নাম চেঞ্জ হয়ে গেছে। কি করে? রেকর্ড উড়িয়ে দিয়েছে বিএলআর অফিস থেকে, আর ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে, হয়নি? এই তৃণমূলের আমলে কি হয়েছে? বাপ বেঁচে আছে, বাপের নামে ডেথ সার্টিফিকেট তুলেছে, ডেথ সার্টিফিকেট তুলে মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, বিধবা ভাতা তুলে খাচ্ছে এই তৃণমূলের আমলে। তাহলে নির্বাচন কমিশন যে অফিসার রাজ্য সরকারের কাছ থেকে নিয়ে দিল, সেই অফিসারের পরিবর্তে অন্য অফিসার এসে কাগজ করতে পারতো, তো অফিসার সেজে এসে, তাহলে আপনার ফর্ম তো বিপদ হয়ে যেতে পারে। তাহলে যে লিস্ট আমরা দিয়েছি, ওই লিস্টের সাথে এই লিস্টের নাম ফোন নাম্বারটা কি করবেন? মিলিয়ে দেখে দেবেন। অফিসার আসবে, আপনাকে কাগজ দেবে, আপনি কি করবেন? কাগজ নেবেন, ওদের খাতায় সই করবেন, তার আগে বলবেন আপনি বাবু কোন দপ্তরে চাকরি করেন, আপনার নাম ফোন নাম্বারটা লেখা আছে এটা সঠিক তো জিজ্ঞাসা করবেন, আর আপনি কোথায় চাকরি করেন, আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে কি প্রমাণ আমাদেরকে একটু দেখান। নিশ্চিতভাবে কিছু কাটতে থাকলে সে প্রমাণটা ভদ্র ভাষায়, সভ্য ভাষায়, উত্তেজিত হওয়ার প্রয়োজন নাই, একটু দেখে নেবেন। ঠিক আছে? প্রথম পাঠে কারো অসুবিধা হলো, তাহলে 1, 2, 3, 4 আমাদের হাত দিতে লাগবে না, সব পূরণ হয়ে আসবে। শুধু 5 নম্বরটা একটাই কাজ থাকলো, কি? একটি ছবি, পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। ছবিটা সাদার কথা বলছি না, ব্যাকগ্রাউন্ড সাদা হবে একদম। এবার আসা যাক পার্ট 2 এ, যে পার্ট 2 তে আপনারা বুঝিয়ে দিই। এই তো বড় ফর্ম, আমি ছোট করে কেন করছি, আপনাদের চাপটা কম হবে। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2টা দেখতে পাচ্ছেন, এখানে কি আছে? জন্ম তারিখ, আধার নাম্বার বলে লেখা আছে, মধ্যিখানে দেখেন একটা দাগ দেওয়া আছে। লিখবেন কোথায়? এই পার্ট থেকে। দাগের আপনাদের বাম দিকে বিস্তারিত দেওয়া আছে, ডান দিকের বক্সটাতে আপনারা, পার্ট 2 এর ডান দিকের বক্সটাতে, নিচে ডান দিক বাম দিকের খেলা আছে, পার্ট 2 এর ডান দিকের বক্সটাতে আপনারা কি করবেন? আমার ভিডিওটা যারা দেখবেন, অনুরোধ করবো মধ্যিখান থেকে কেউ দেখবেন না, শুরু থেকে দেখবেন। ওদেরকে দেখছি লাইভ করছে, কারণ অর্ধেক দেখলে বুঝতে পারবে না, গন্ডগোল হয়ে যাবে। আর যারা ভিডিও যদি পোস্ট করেন কেটে, তাও বলবো পুরোটাই পোস্ট করবেন, নাহলে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। বিভ্রান্ত দূর করার জন্য আমি এখানে এসেছি, বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য আমি এখানে আসিনি। তো ঠিক আছে, তাহলে পার্ট 2 কি আছে? জন্ম তারিখ ভোটার কার্ডে দেখুন দেওয়া আছে, ভোটার কার্ডে দেওয়া আছে, সেই মতো তারিখ, মাস, বছর লিখে দিলেন এখানে। তারপরে কি আছে? আধার নাম্বার। যার আধার নাম্বার আছে সে দিতে পারে, নাও পারে,
অপশনাল, ঐচ্ছিক। কিন্তু আমি অনুরোধ করব, আমার আধার কার্ড যখন আছে আমি নাম্বার দিতে অসুবিধা কোথায় ভাই? আমরা কেউ কি নোটোরিয়াস ক্রিমিনাল নাকি? আধার নাম্বার দিলে আমি কোথাও আছে যদি খুঁজে ফেলে ফেলে, যদি পারে না এটাতে ওই নোটের মধ্যে বলে চিপ ছিল, কোথায় ঢুকিয়ে দেবে ধরা পড়ে যাবে। রেজিস্ট্রি মিডিয়াতে খবর হয়েছিল, কিন্তু ঘোড়ার দিন। তো আধার কার্ড আমি নোটোরিয়াস ক্রিমিনাল না, আমি তো কোনো হিনিয়াস ক্রাইম করিনি, তাহলে আমার আধার নাম্বার দিতে অসুবিধা কোথায়? তাহলে দ্বিতীয় পয়েন্টটাতে আপনি আপনার আধার নাম্বার দিতে পারেন, না দিলেও আপনাকে কেউ জবরদস্তি করবে না। 3 নম্বর পয়েন্টে আপনার মোবাইল নাম্বার, এটা একদম ভুলে যাবেন না। যা লিখবেন আমি অনুরোধ করব পরিষ্কার হাতে লিখবেন। ইংলিশে লিখলে ক্যাপিটালে লিখবেন। ইংলিশে অনেকে লিখে ক্যাপিটাল, অর্থাৎ আমরা যে সহজ গ্রাম্য ভাষায় বড় অক্ষরে, ছোট অক্ষর বড় অক্ষর বলি তো আমরা, বড় অক্ষরে গ্রাম্য ভাষায় আমি বললাম এটা ক্যাপিটাল বলে, স্মল আর ক্যাপিটাল। ক্যাপিটাল আপনি আপনার মোবাইল নাম্বার দিলেন, তারপরে আপনার পিতা বা অভিভাবকের কথা বলা আছে, দেখুন ফর্মে আচ্ছা। তো আপনার পিতা বা অভিভাবক যে আছেন, পিতাটাই আপনার রেফার করবেন, সরি প্রেফার করবেন, রেফার না প্রেফার, মানে অগ্রাধিকার দেবেন আগে, ঠিক আছে? তারপরে কি আছে? পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, আপনার পিতা বা অভিভাবকের এপিক নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তবে আমি আশা করছি সবারই আছে, গুটি কয়েক মানুষের এপিক নাম্বার মিসিং আছে। তারপরে মায়ের নাম দিলেন, মায়েরও এপিক নাম্বার থাকলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আমার মায়ের ভোটার কার্ডে 2002 সালে কিন্তু এপিক নাম্বার ছিল না, এখন এসে গেছে। এখন কিন্তু 2025 সালে যেটা আছে সেইটা দেখে ফিল আপ হবে। এটা এখানে 2002 এর খেলা নয়, পার্ট 2 তে 2002 এর কোন খেলা নাই, অর্থাৎ কলম নাই, ঠিক আছে? আমার আম্মার নাম্বার এখন এপিক নাম্বার, আমার আম্মার এপিক নাম্বার এসেছে, এখন বসাবো। এবার আসা যাক স্বামী স্ত্রীর নাম থাকলে, স্বামী অবলিক স্ত্রী, যারা বিবাহিত পুরুষ তাদের স্ত্রীদের নাম দিতে হবে। যারা অবিবাহিত 2 নম্বর পার্টের শেষ দুটো লাইন দেওয়ার প্রয়োজন নাই। কি আছে? স্বামী স্ত্রী, স্বামী যে যারা মহিলা তাদের স্বামী থাকলে তাদের স্বামীর নামটা ওখানে বসবে। কোন পুরুষ তার স্ত্রী থাকলে তার স্ত্রীর নামটা বসবে। ঠিক একই ভাবে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বারটা তারপরের লাইনে বসে যাবে, যদি এপিক নাম্বার থাকে, না হলে দেওয়ার প্রয়োজন নাই। ভারতীয় আইনে 18 বছরের নিচে কোন মহিলাকে বিবাহ করা দণ্ডনীয় অপরাধ। সুতরাং আমাদের যাদের বিবাহিত তারা 18 বছর ঊর্ধ্বে, স্বাভাবিকভাবে তাদের ভোটার কার্ড হয়ে গেছে, স্বাভাবিকভাবে তাদের এপিক নাম্বারও আছে। মাথায় আসতে কি বলছি? ভয় পাচ্ছেন নাকি? বাঘ ছাড়া বাঘ নয়, এটা খেয়ে ফেলবে না। একে বন্দি আমি করব বলেছিলাম অনেক আগে, খেয়াল আছে? কি বলেছিলাম? এসআইআর কে বন্দি করবো আমরা, এসআইআর বাদ আমরা কি করব? বন্দি করবো। আজকে বন্দি করতে এসছি তো নাকি? তাহলে কটা ঘর বন্দি হলো? বন্দি করার জন্য ঘর, আরে বাবা খাঁচা তৈরি করতে হবে তো নাকি? জাল বুনা হচ্ছে তো নাকি? একটা একটা করে জাল বুনছি তো, খাঁচার রড লাগাচ্ছি তো, পুরো এসআইআর কে ভাগের মধ্যে ভাগ যেতে হয়, আমাকে ভরে দেবো খাঁচার মধ্যে একদম। বলেছি তো নাকি আগে? আপনি খাঁচাতে বন্দি করুন আর জাল দিয়ে ধরুন, তাকে তো বুনতে হবে, তো হচ্ছে তো। তাহলে সেকেন্ড পার্টে আপনাদের কারো জানতে বুঝতে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় আপনারা আমাকে জানান। কিন্তু আজকে আপনারা আমার যারা বক্তব্য শুনছেন, কে কোন পার্টি করেন আমার দেখার দরকার নেই। অনুরোধ করবো আপনার পাশের বাড়ির লোককে আপনারা সহযোগিতা করবেন, অনুরোধ করবো আপনার পাড়ার লোককে আপনারা সহযোগিতা করবেন। ও ভাইজানকে গালাগালি দিয়েছে, ও গালাগালি দিয়েছে, ও শাস্তি পাবে, আইনত শাস্তি পাবে, সৃষ্টিকর্তার কাছেও শাস্তি পাবে। অন্যায় ভাবে গালাগালি দিয়েছে, কিন্তু আমি ও গালাগালি দিয়েছে বলে ও আজকে আতঙ্কিত, ওর পাশে দাঁড়াবো না, এটা বড় ভাইজানের শিক্ষা নয়। আমাদের বড় ভাইজানের একটা শিক্ষা কি? আমাদের বড় ভাইজানের শিক্ষা মানুষের পাশে থাকো। আমরা কি করব? তাকে সহযোগিতা করব। তাহলে 2 নম্বর পার্টটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? এবার তাহলে আমি 3 নম্বর পার্টের দিকে যাই। আবার আসছি, ফর্মটা এত বড় ফর্ম। ফার্স্ট পার্ট
ঢুকে গেল। সেকেন্ড পার্ট কাজ মিটে গেল। এবার থাকলো কি থার্ড আর ফোর্থ। থার্ড পার্ট ফোর্থ পার্ট পাশাপাশি আছে। আপনার হাত থেকে ডান দিকের ঘরটাকে আমি থার্ড পার্ট হিসাবে ধরেছি, 3 নম্বর পার্ট হিসাবে ধরেছি, আর বাম দিকেরটাকে 4 নম্বর। এবার 3 নম্বরে ফিল আপ কি হবে, 4 নম্বরে ফিল আপ কি হবে, আগে একটু মাথায় ঢুকিয়ে নেন। 3 নম্বরে যদি ফিল আপ করি 4 নম্বরে ফিল আপ করতে লাগবে না, আর যদি 4 নম্বরকে ফিল আপ করি 3 নম্বর ফিল আপ করতে লাগবে না। এই 3 বা 4 যাই ফিল আপ হোক না কেন, 2002 সালের ভোটার লিস্টে যা আছে আমার বা আপনার, সেই বিস্তারিতটা দিতে হবে। নামের বানান ভুল আছে, টাইটেল ভুল আছে, যা ভুল আছে সেটাই কিন্তু আপনাকে কি করতে হবে, 2 অথবা 3 মধ্যে, 3 অথবা 4 মধ্যে। এবার 3-এ কে করবে, 4-এ কে করবে, আমি আপনাদেরকে সেটা বোঝাবো। বুঝে আসছে? 3 নম্বরে কে করবে আপনারা কি জানেন? বাবু সচেতন, আমাদেরকে সচেতন হতে হবে, ভয় খেলে হবে না, ভয় খাওয়ার জায়গা নাই। যারা আজকে আপনাকে বলছে ঘুষপেটিয়া বাংলাদেশি, তাদের কাছে কাগজ আছে নাকি একটু খোঁজ নিন তো। 1952 সালের প্রথম ভোট হয়েছিল ভারতবর্ষে, স্বাধীন ভারতে। স্বাধীন ভারতে প্রথম ভোট কত সালে হয়েছিল? 1952 সালে। সেই কাগজে এখন আপনার আমার দাদুর নাম লেখা আছে। তাহলে আপনি আমি ভয় খাবো কেন? দেশ স্বাধীনের আগে যে ভোট হয়েছিল খুঁজলে দেখা যাবে ওখানে লিমিটেড ভোট ছিল, ভোট হতো লিমিটেড। সেই কাগজেও আপনার আমার দাদুর নাম খুঁজলে পাওয়া যাবে। সেগুলো একটু কাজ করে খুঁজতে পাওয়া যাবে। দেখ আমি অত দূরে যাচ্ছি না, এখন কোথায় যাব? 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে সে আপনাদের দিক থেকে ফর্মের বাম দিকে ফিল আপ করবে। সে কেমন ফিল আপ করবে? 2002 ভোটার লিস্টে যা আছে হুবাহুব সে ফিল আপ করবে। এবার কি কি এখানে আছে? নির্বাচকের নাম মানে ভোটারের নাম। 2002 ভোটার লিস্টে আমার নেই, কার আছে এখানে হাত তুলুন। বাবু আপনার আছে, আপনার নাম কি? জাকির হোসেন বাবুর নাম 2002 এর ভোটার লিস্টে নাম আছে। 2002 এর ভোটার লিস্টে আপনার কি জাকির হোসেনই লেখা ছিল? জাকির মোল্লা। তাহলে এখানে উনি কি লিখবে? 2002 এর যা আছে তার বিবরণটা এখানে ছাপতে হবে। বুঝতে পারছেন? ভোটার লিস্ট অনুযায়ী দেখুন, এখানে আমি একটা বই দেখি, এখানে ভাঙর 107 নম্বর বিধানসভা তখন ছিল, অংশ 115 নম্বর। 1 নম্বর ভাগে বিবি রাইট আতিয়ার খান, পিতা আজিজ খান, 57 বছর বয়স, লিঙ্গ হচ্ছে আমরা পুরুষ, পুংলিঙ্গ আছে, আর এপিক নাম্বারও দেওয়া আছে। আচ্ছা এখানে দেখুন মাত্র 3 জনের মাত্র এপিক নাম্বার নাই। এপিক নাম্বার যাদের নাই ভয় পাওয়ার কিছু কারণ নেই, বাবু পাটা গুটিয়ে বসো। কি বলছি বুঝতে পারছেন? তাহলে যা নাম থাকবে 2002 তারপর আছে এপিক নাম্বার। এতজনের এপিক নাম্বার আছে ফার্স্ট পেজে, 3 জনের নাই। এখানে তখন লেখা আছে যদি থাকে। এই আতিয়ার খান এনার এপিক নাম্বার আছে, ইনি লিখে দিলেন। আর এপিক নাম্বার নিয়ে এখানে বলছি নজরুল মীর, ভয় পেয়ে যাবে নাকি? তার এপিক নাম্বার নিয়ে সে লিখবে না। তারপরে কি দিয়েছে? আত্মীয়র নাম, অর্থাৎ আত্মীয় এখানে কি আছে? পিতা। আতিয়ার খানের পিতার নাম আজিজ খান, আজিজ খান। তাহলে আত্মীয়র নাম আজিজ খান। এবার আজিজ খানের সাথে আতিয়ার খানের কি সম্পর্ক সেটাও দেওয়া আছে এখানে, সম্পর্ক। এখানেও দেখবেন সম্পর্ক বলে লিখেছে পিতা, পিতা এই ভাষায় পিতা আছে। এবার হচ্ছে একটা মহিলার যদি আসি, সম্পর্ক যদি পিতা থাকে ভালো, স্বামী। এখানে যা আছে আপনি সেটা কি করবেন?
ফিল আপ করবেন। মাথায় আসছে তো নাকি? ভয় পাচ্ছেন নাকি কেউ? এবার আসা যাক জেলা। আমাদের জেলা, এই জেলা দক্ষিণ 24 পরগনা, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম ভাঙড় বিধানসভা। এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলবো বা দেখবেন, আপনাদের অনেক ক্ষেত্রে বিধানসভা ভাগ হয়ে গিয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, আজকে যে মধ্যমগ্রাম বিধানসভায় আছেন সে 2002 সালে ভোটার লিস্টে মধ্যমগ্রাম বিধানসভা পাবে না। তাহলে কি সব নাম উড়ে গেল? তাহলে কি তার ওই পুরো মধ্যমগ্রাম বিধানসভার যে 3 লাখ মতো ভোটার তারা কি সব বাদ পড়ে গেল? তাহলে 2002 সালে তারা বা তার আব্বারা বা তাদের দাদুরা কোথায় ভোট দিয়েছিল? বারাসাত বিধানসভার আন্ডারে। মাথায় থাকবে তো? যারা ভিডিও দেখছে তাদের বলবো, না দেখবেন বলছি একটু বাবু দাঁড়া। তাহলে ঠিক আছে, তাহলে আপনাদের বিধানসভা অনুযায়ী আপনারা তখন 2002 সালে বিধানসভা ছিল ভাঙড় বিধানসভা, আজকেও ভাঙড় বিধানসভা, কিন্তু 2002 যেটা লেখা ছিল আপনি সেটা লিখবেন। এরপরে কি লেখা আছে দেখুন, বিধানসভার ক্ষেত্র নম্বর। এখন ভাঙড় বিধানসভার ক্ষেত্র নম্বর কত? আর 2002 কত ছিল? 160। তাহলে এই যে 3 নম্বর পার্টে আপনার কত লিখবো? 2002 যেহেতু 160 ছিল, আমরা এখনো 160 লিখবো। তারপরে কি আছে? অংশ নম্বর। এখানে দেখুন অংশ নম্বর উল্লেখ করে দেওয়া আছে, অংশ 155। কিন্তু বর্তমানে এটা কত অংশ হয়েছে গো? বুথ নাম্বার কত হয়েছে এখন? 200-র উপরে তো নাকি? শুরুই হচ্ছে আপনাদের যে 155টা এখন 215 হয়ে গেছে। কিন্তু আমরা লিখবো কত? 155, কারণ 2002 আমার 155 নম্বরে আমার বাপের, আমার মায়ের, আমার দাদুর, আমার দাদির বা আমার নাম ছিল, সেটা আমাকে উল্লেখ করতে হবে। আর ক্রমিক সংখ্যা এই তো শুরু হচ্ছে, যেটা আপনার আছে এখানে আপনি সেটা বসিয়ে দিবেন। এটা তাহলে 3 নম্বর পার্ট হলো। 3 নম্বর পার্ট কারা পূরণ করবে? যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা পূরণ করবে। এবার আসা যাক, আমার 2002 সালের ভোটার লিস্টে নাম নাই, তাহলে কি আমি বাদ পড়ে গেলাম? তাহলে কি আমার ভোটাধিকার কেড়ে নেওয়া হলো? আর্টিকেল 326 কি আমার জন্য ভায়োলেট হয়ে গেল? কুকুরটাকে তো বার করে দাও তো ভাই। তাহলে রাস্তাটা ছেড়ে চলে আসুন। রাস্তা দিকে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা রাস্তাটা ছেড়ে চলে আসুন। অঞ্চলে যারা নেতৃত্বরা আছে আপনারা ফোন করে আপনাদের বুথের নেতৃত্বদেরকে সাথে যোগাযোগ করে প্রিন্ট করে কাগজটা নিয়ে আসুন। আমি শেষে কিন্তু সব প্রিন্টগুলো দেখবো, কারণ আপনাদেরকে বুথের মানুষের কাছে যেতে হবে। আমি আপনাদের দাগ মেরেছি, বাকিগুলো আপনারা প্রিন্ট করে নেন বক্তব্যের মধ্যে। তাহলে আমি উদাহরণ দিই, আমার বাস্তবিক 2002 এর ভোটার লিস্টের নাম নাই, তাহলে তো আমি এখানে পূরণ করতে পারছি না। তাহলে আমার করণীয় কি? আমাকে দেখতে হবে আমার আব্বা, আমার আম্মা, আমার দাদু, আমার দাদিমা, আমার মা, আমার বাবা, আমার ঠাকুরমা, আমার ঠাকুরদা, এই 4 জনের মধ্যে কারো একজনের 2002 এর ভোটার লিস্টে নাম থাকলে আমি তাহলে আমার ফর্মের ডান দিক অর্থাৎ 4 নম্বর পার্টে তার ডিটেলসটা 2002 সালে যা আছে সেটা পূরণ করব। এবার আমি বলি আপনাদের, এখানে আছে নাম, আমি আমার দিয়ে বোঝাই। আমার আব্বার নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী লিখলাম। এপিক নাম্বার, আমার আব্বার এপিক নাম্বার আছে, এপিক নাম্বার দিলাম। আমার আম্মার যদি এখানে দিয়ে ফিল আপ করতাম, আমার আম্মার এপিক নাম্বার ছিল না, তাহলে দেওয়ার প্রয়োজন নাই। থাকলে কিন্তু দিতে হবে। এই সরি, আপনি দিতে না, হ্যাঁ যদি থাকে ঠিক আছে, থাকলে দিতেই হবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এবার আত্মীয়র নাম 2002 এর ভোটার লিস্টে আমার আব্বার আত্মীয় বা অভিভাবক হিসাবে কে ছিল? বীর জুলফিকার আলী সিদ্দিকী, আমার দাদাজি
তার নাম বুঝে আসছে তো? মানে আপনার 2002 ভোটার লিস্টে নাম নাই, আপনি আপনার বাবার কাগজটা ভোটার লিস্ট থেকে ফিল আপ করছেন, আপনার দাদুর নাম হবে। আপনার দাদুর সাথে যার রয়েছে সম্পর্ক কি পিতা পুত্রের সম্পর্ক, তো সম্পর্কটা হলো জেলার নাম, রাজ্যের নাম, 2002 সালে বিধানসভা কি নাম ছিল সেটা হবে, বিধানসভা ক্ষেত্র নম্বর কত ছিল, হুগলি জাঙ্গিপাড়া বিধানসভা ছিল 177, 100 এখন 95 হয়েছে। এখন ছিল 2002 177 হয়েছে 195। এরপরে অংশ নাম্বার 2002 এর ভোটার লিস্টে যা আছে, তারপরে ক্রমিক সংখ্যা এখানে দেওয়া আছে। এইটা হচ্ছে 4টে পার্ট সম্পূর্ণ হলো। এবার বলুন আপনাদের, আবার রিপিট করছি, এই 4টে পার্টের কোনটা আপনারা বুঝতে পারেননি আমাকে প্রশ্ন করুন। 4টে পার্টের মধ্যে আরো প্রশ্ন মনে যাচ্ছে, আমি বুঝতে পারছি, স্বাভাবিক জায়গা, সেটা একটা একটা করে প্রশ্ন করবেন, আমি এখান থেকে উত্তর দেব আমার জানা হলে। না জানা হলে জানবো, লিখে রাখবো, ফোন নাম্বার নেবো, আপনাকে ফোন করে আমি উত্তর দেব। এটা আমার দায়িত্বের মধ্যে আছে। এবার পার্ট 1 থেকে পার্ট 4, এই 4টে পার্টের মধ্যে কারো জানতে যদি অসুবিধা থাকে একটু আমাকে বলুন, আমি বুঝিয়ে দেব। বলছি এই নূতন ভোটার যেটা, যাদের 2002 সালের নাম নেই, ধরুন আপনার জন্ম হয়নি তখন, তা আপনার যখন ভোটার লিস্টের নাম তুলতে হবে, তাহলে কি ঠাকুরদার রেফারেন্স টানতে হবে? না, তাহলে তাহলে আপনার আব্বা আলী আকবর সিদ্দিকী, ওনার নাম থেকে আপনার নামে আসবে, এইটাই আছে। আমার আব্বারও 2002 ভোটার লিস্টে নাম ছিল না, তাহলে কি আমাকে বার করতে হবে নাকি? বার করার তো প্রশ্ন আসছে না, মানে ভোটার লিস্ট থেকে দেশ থেকে বার করার প্রশ্ন নয়। ঘাবড়াবেন না কেউ, কেউ ঘাবড়াবেন না। ভোটার লিস্ট থেকে তাহলে কি হবে, বেরিয়ে যাবো নাকি? তাহলে আমি কি খুঁজবো আমার আম্মার নামটা ছিল কি দেখি তো। আমি কি খুঁজবো, আমার আম্মারও নাম নেই, আমার দাদুর নামটা খুঁজি তো 2002 ভোটার লিস্টে আছে নাকি, খুঁজাই। তাহলে দাদিমা ঠাকুরমার নামটা আছে নাকি দেখি, সেটা আমরা খুঁজবো আমরা। আমি পরে আসছি, যদি এই 4 জনের না পাই তাহলে কি করবেন, আমি এটা পরে আসবো। এখন এটা বুঝতে অসুবিধা আছে। এবার আপনাদের বলি, 2002 ভোটার লিস্টটা কোথায় পাবেন? আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা করে একটা ওয়েবসাইট আছে, CEO westbengal.wp.gov.in, ceowestbengal.wp.gov.in। আমি আগেরটা ভেঙে বললাম, ঠিক আছে? এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকেই আপনি দেখবেন আপনার এখানে আপনি সার্চ করতে পারেন কেউ, আমি একসাথে এত কাটা কাজ হ্যান্ডেল করতে পারবো না বলে দেখেন। ঢুকবেন, ঢুকেই দেখবেন, কেউ একজন সার্চ করো না ভাই, সার্চ করো, আরো সব পেয়েছো, CEO সব বাংলায় করে রাখলে হবে, আমাদের ইংলিশে আমি শুনে বুঝতে পারবো। বেরিয়েছে কি লেটেস্ট নিউজ বললো গো? থ্যাংক ইউ। এই হচ্ছে ওয়েবসাইট। লাইট বাড়িয়ে রাখো, যদি আমিও কমিয়ে রাখি তখন বাড়ানো হলো দেখবে। দূর থেকে আপনারা আমাকে দেখতে পাবেন না। CEO westbengal.wp.gov.in এ যাবেন। আমি আর একটা দ্বিতীয় পয়েন্ট আমি বলে দেবো কিভাবে খোলা যাবে। হ্যাঁ, আগে বলে দিই। সেখানে গেলে গিয়ে আপনি কি করলেন, দেখবেন লেটেস্ট নিউজ আসছে, ওই বক্সে কি লেখা আসছে সেটা বলবো। ইলেকট্রাল রোল অফ SIR 2002,
ওই ঘরটাতে যেমন এরকম একটা লম্বা ঘর আছে, যেমন একটা লম্বা ঘর আছে, ওকে করলেন। ওকে করার পরে কি আসবে? ডিস্ট্রিক্টের নাম আসবে। টোটাল 2002 সালে এখন যে কটা ডিস্ট্রিক্ট, এটা সব ডিস্ট্রিক্ট ছিল না কিন্তু, এখন নতুন জেলা বেড়েছে। গিয়ে আপনার জেলার নাম কি? সাউথ 24 পরগনা। আপনি সাউথ 24 পরগনা জেলার উপরে হাত দিলেন। দেওয়ার পরে কি আসবে? সাউথ 24 পরগনা জেলায় 2002 সালে বা আপনার জেলায় 2002 সালে যে কটা বিধানসভা ছিল সবার লিস্ট এসে যাবে। 2002 সালে আপনার বিধানসভার নাম ভাঙড় ছিল, ভাঙড়ে হাত দিলেন 107 হাত দিলেন। এরপরে একটু জটিল আছে। জটিলটা কিছুই নয়, জটিলটা বলে একটু আপনাদের মনে প্রথমে একটু ভয় ধরালাম, দেখলাম কতটা ভয় পাচ্ছেন। জটিল কিছু নয়, আপনি বুথ ভিত্তিক খুঁজলে পাবেন না। যাদের হাতে এই কাগজটা আছে তা তো পেয়েই গেল, এই কাগজটা পেলে তো বুথ নম্বর পেয়ে যাবেন। তাহলে আপনি একে কিভাবে খুঁজবেন? আপনার 2002 সালে কোন স্কুলে আপনি ভোট দিয়েছিলেন, আপনার আব্বা বাবা ভোট দিয়েছিল, আপনার দাদু দাদিমা ভোট দিয়েছিল, সেটা খুঁজুন। আপনারা কোন স্কুলে ভোট দিয়েছিলেন এই এলাকার মানুষ 2002 সালে? নারায়ণপুর হাই স্কুলে, সরি নারায়ণপুর প্রাইমারি স্কুল। তাহলে এখানে দেখবেন নারায়ণপুর প্রাইমারি স্কুল কোথায় আছে? বুঝতে পেরেছেন কি বলছি? নারায়ণপুর প্রাইমারি স্কুলতে ক্লিক করবেন, অল্প করে 2টো বুথ কেন্দ্র আছে। তাহলে ওখানে আপনার নামটা কম খুঁজতে হবে। প্রথমেটা ক্লিক করলেন, পেলেন না, দ্বিতীয়টা ক্লিক করুন, টোটাল এইরকম একটা লিস্ট চলে আসবে। ওখানে আপনি খুঁজুন। ওটা প্রিন্ট করতে বলেছে আমাদের ছেলেদের। আপনারা যারা সাধারণ মানুষ ভিডিওটা দেখছেন, যেখানে যেখানে আইএসএফ এর ছেলেরা আছে, ইন্টারনেটে যদি না বুঝতে অসুবিধা হয়, ডাইরেক্ট আইএসএফ এর ছেলেকে বলুন, তোমাদের দলের চেয়ারম্যান বলেছে তোমাদের বুথ লিস্ট, আমাদের বুথ লিস্ট তোমার কাছে প্রিন্ট করে রাখতে, তুমি আমার খুঁজে দাও। ডাইরেক্ট আপনারা বলুন, ডাইরেক্ট আপনারা বলবেন। আর যদি না খুঁজে দেয়, আমি ভাঙনের জন্য হেল্প ডেস্ক করেছি, নাম্বার ছেড়েছি, সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, ওই নেতার কোন বুথ ওই নম্বরে ফোন করে কমপ্লেন করুন। ওর নেতাগিরি আমরা ছুটাবো। কি বলছি বুঝতে পেরেছেন? তার কাছে না থাকলে সে ম্যানেজ করে খুঁজে আপনাকে দেবে, একটু সময় নেবে। বুঝতে পারছেন কি বলছি? নেতা, আমি নেতা, তাহলে আমার কাছে তো আছে কিছু ভাই, আমি বুথের নেতা। আগামী দিনে আপনি আমাকে ভোটও দিতে পারেন। আগামী দিনে আমি বুথের কি বলে সদস্য হতে পারি। আগামী দিনে আপনার ভোট নিয়ে আমি সমিতির সদস্য হতে পারি। আগামী দিনে আপনার ভোট নিয়ে আমি জেলা পরিষদ যাব। আগামী দিনে আপনার ভোট নিয়ে আমি এমপি এমএলএ হবো। তাহলে আমি বুথ থেকেই তো উঠছি নাকি? তাহলে আমি যদি মানুষকে না পরিষেবা দিই মানুষের বিপদে, তাহলে চাইবার ভোট কেন চাইবো আমি? তাহলে আমার মতো নির্লজ্জ হবে না কেউ, তাই নাকি? ভুল বলছি নাকি? তাহলে আইএসএফ এর যেখানে যেখানে নেতৃত্বরা আছে তাদেরকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, কিভাবে করতে হবে তাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি না এখনো প্রিন্ট করে, আজকে সব প্রিন্ট করে নেবেন ভাই দুপুরের মধ্যে। আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকেও বলছি, করে নিয়ে এবার আপনি নিজে থেকে করবেন। তাহলে ওই পদ্ধতি অবলম্বন করে আপনি স্কুলে ঢুকলে ওটা আপনি স্ক্রিনশটও নিতে পারেন বা আপনি নিজে প্রিন্টও করতে পারবেন। ওই পেজটা প্রিন্ট করে নিলাম, সাইবার ক্যাফেতে গিয়ে আপনি নিজেও প্রিন্ট করতে পারেন। দেখলাম কয়েকজন এসেছিল কাগজ নিয়ে, তার সিঙ্গেল পেজ নিয়ে এসছে, সেও চালাকির কাজ করেছে। তার নিজের পেজটা, সাধারণ মানুষ, তো আমার পার্টির কর্মী নয়, দায়িত্বশীল নয়, তো সে তার পেজটা প্রিন্ট করে নিয়েছে। তো এইরকম ভাবে পাওয়া যাবে। এবার আপনি ফর্মটা ফিল আপ করলেন, সেটা দেখে এবার 2টো কাজ আছে, 2টো ভয়ঙ্কর কাজ। প্রথম ভয়ঙ্কর কাজ কি? এই ফর্ম ফিল আপ করে আপনি বিএলও বুথ লেভেল অফিসার ছাড়া অন্য কারো হাতে দেবেন না, এটা আমার অনুরোধ। নিয়ম কানুন কি আছে সব গুলি মারুন। গুলি মারুন মানে বোঝানোর জন্য বলছি, বাদ দিন, সব সম্মান দিন। কিন্তু আমি অনুরোধ করবো আপনাদের, এই ফর্ম যে অফিসার আপনাকে দিয়েছে আপনার বাড়িতে এসে, তাকে ছাড়া অন্য কারো হাতে জমা করবেন না, করবেন না, করবেন না। একদম শপথ করে নেন মনে মনে।
তবে জমা করার আগে কি হবে, দুটো ফর্মে সেম ফিল আপ করতে হবে। তো দুটো ফর্ম, একটা আপনার কাছে থাকবে, একটা ওরা নিয়ে যাবে। যখন জমা করবেন ওই অফিসার আপনাকে ফর্ম দেওয়ার সময় আপনার সই করিয়েছে যে আমি ফর্ম দিলাম, তাহলে আপনি যখন জমা করালেন আপনার কাছে কি প্রমাণ থাকবে, সাহেব আপনি এখানে সই করে দেন। কোথায় করবে, এ দেখো BLO এর স্বাক্ষর, বুথ লেভেল অফিসারের স্বাক্ষর যেখানে লেখা আছে ওই অফিসার সই করে একটা স্টাম্প লাগিয়ে দেবে, সিল লাগাবে। এইটা নেবেন আপনি, নিয়ে কি করবেন, আপনি আবার 2-4 কপি জেরক্স করে এটাকে আবার ভালো জায়গায় রেখে দেবেন, যেখানে সোনা দানা গয়না টাকা পয়সা দলিল ওখানেই রাখবেন। আমি তো মজা করে বললাম ভাই, এটা মজা করে বললাম, ওরকম কোনো ব্যাপার না। তবে ওই বাচ্চারা ছিঁড়ে ফেলে করে, এখানে এটা অনেক গুরুত্ব ভাই। আর দু একটা ছবি ফোনে তুলে রাখবেন, তাহলে সংরক্ষিত হয়ে গেল, এইটা রেখে দিলেন। এবার এর আগে বিএল এর স্বাক্ষরের আগে এই গ্যাপটাতে আপনি সই করবেন, সই আর তারিখটা দিয়ে দেবেন, মাথায় থাকবে। তাহলে এই ফর্মটা ফিল আপ হয়ে গেল। দাঁড়াও ভাই, আমার মা এই ফর্ম ফিল আপের উপরে জিজ্ঞাসা করো, অন্য লাইন হলে আমিও বেলাইন হয়ে যাবো, পাট পাট বলতে পারবো না। এই ফর্মে ফিল আপের উপরে কোনো প্রশ্ন আছে, বলো। নতুন 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 এখন শুধু 3 নম্বর পার্ট আর 4 নম্বর পার্টের মধ্যে একটা পার্ট পূরণ করতে হবে। ওখানে 2002 সালে যা আছে সেম হুবাহু এখানে ছাপবে, লিখবে। শুনবো তো নাকি, আমি শুনবো তো, আমি বলে শেষ করে তো শুনবো বললাম। তা আমি এটার মধ্যে তো একটা রেকর্ড চলছে, মানুষ তো দেখছে, আমি একটু দাঁড়াতে হবে, আমি শুনবো, আমার ধৈর্য আছে শোনার, শুনবো। কিন্তু এটা তো চলছে একটা লাইভ, অনেক মানুষ এটাকে শোনার চেষ্টা করছে। শুনবো মা, আমার 100 বার শুনবো। তুমি আমাকে ভোট দিও আর না দাও, আমি তোমার শুনতে আমি দায়িত্ব মানে আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। কি বলছিলাম, এই যে প্রশ্ন একটা করেছে এই ফর্ম ফিল আপের ব্যাপারে, যে 2025 সালে আব্বার বা বাবার এপিক নম্বর যেটা 2002 সালের এপিক নম্বর আলাদা। পার্ট 1 এ যা হবে লেটেস্ট আপডেট থাকবে। লেটেস্ট আপডেট আপনার কাছে যেটা আছে সেটা কি হবে, পার্ট 1 এ। পার্ট 3 আর পার্ট 4 দুটোর মধ্যে একটা পার্টে কি হবে, 2002 সালে যা আছে ধরে নিয়ে এসে বসিয়ে দেবো। এবার 2-3টে প্রশ্ন, এটা নিয়ে কারো প্রশ্ন আছে? হ্যাঁ, মেয়েরা কি করবে, বিবাহিত মহিলারা 2 নম্বর বা 3 নম্বর পার্টে? 2 নম্বর পার্টে যদি চলে আসে তো কোনো সমস্যাই নাই। 2 নম্বর পার্টে, 3 নম্বর পার্টে আসলো না, অর্থাৎ বিবাহিত মহিলা, তার 2002 এর ভোটার লিস্টে নাম নাই, 2002 এর ভোটার লিস্টে নাম নাই, কি করবে? তাহলে সে তার কার খুঁজবে, বাবা মা দাদি দাদু, তারটা বসাবে এখানে। বুঝতে পারছেন কি বলছি, তারটা বসিয়ে দেবে। এবার সেটা গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আপনারা আলাদা করে ভিডিও করে ছাড়তে পারেন। পরিযায়ী শ্রমিকদের কি হবে? আপনাদের বর্ডারের পাশে একটা নোটোরিয়াস ক্রিমিনাল থাকে, জানেন তো? হ্যাঁ, নোটোরিয়াস ক্রিমিনাল আছে একটা, তার একটা বক্তব্য আমি শুনলাম। এই ভিডিওটা আলাদা করে কাটিং করতে পারো, তোমরা করে ছাড়তে পারো। এক নোটোরিয়াস ক্রিমিনাল বক্তব্য দিচ্ছে, যারা বাইরে আছে সবাইকে ডেকে নাও, 1 মাসের মধ্যে ডেকে নাও, ফর্ম ফিল আপ করো। সম্পূর্ণ অসত্য কথা বলে সাধারণ খেটে খাওয়া মানুষকে, তার পরিবারকে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে তার বক্তব্যের দ্বারায়। হয়তো তার বোম বাজার লোক কম পড়ে গিয়েছে, লাঠিয়াল বাহিনী তার কম পড়ে গিয়েছে, ওই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বে কাজে লাগাবার জন্য তাড়াতাড়ি ডেকে নিচ্ছে এর নাম করে। আমি আপনাদের বলছি, সম্পূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে যেখানে আছে পরিযায়ী শ্রমিক হিসাবে, সে সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম একভাবে দিচ্ছে, কিভাবে, যে আপনি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারেন। ইসিআই নেট
নামে একটা অ্যাপ দিয়েছে। ওই অ্যাপের মাধ্যমে আপনি আছেন কোথায় ব্যাঙ্গালোরে, আছেন কোথায় দিল্লিতে, আছেন কোথায় মুর্শিদাবাদে, আছেন কোথায় সরি মুর্শিদাবাদ রাজ্যের বাইরে, তাহলে আপনি আসা যাতায়াতে তো 4-5 হাজার টাকা খরচ হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? আমাদের যারা এখানে বসে আছি মাস গিয়ে 4-5 হাজার টাকা আমাদের সংসার চলে যাবে, 1 মাস চলে যাবে না? তাহলে 4-5 হাজার টাকা ইনকাম করার জন্য সে গিয়েছে, তাহলে আসার দরকার আছে? দরকার নেই। অনলাইনে সে ফর্ম ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবে। আর একটা অপশন কি, আপনার ছেলে গিয়েছে বাইরে কাজে, আপনার মা তোমার স্বামী গিয়েছে বাইরে কাজে, কারো পিতা গিয়েছে বাইরে কাজে, প্রাপ্তবয়স্ক যারা তারা এই ফর্মটা সম্পূর্ণরূপে ফিল আপ করবে, সম্পূর্ণরূপে ফিল আপ করবে। সিগনেচারের জায়গায় কি বললাম আগে, যার ফর্ম সে সিগনেচার করবে। কিন্তু যেহেতু আমার ভাই, আমার ছেলে, মায়ের স্বামী, আমার ওই বোনটার স্বামী বাইরে আছে ভিন্ন রাজ্যে, তাহলে কি হবে? ফর্মটা সব ফিল আপ করবে, পিতা তার সইটা করবে। আর এখানে এখন লেখাই আছে বামাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ করার কথাই ফর্মে দিয়েছে কেন? বলো বাবু, আসল নটোরিয়াস ক্রিমিনালটা তো পড়ে না, সারাক্ষণ শুধু মমতা ব্যানার্জি, তুই বোম্বা দিস, মমতা ব্যানার্জির কথা বলেছে কোথায় জান নামে দাঁড়া তোলে দাঁড়াবে। আর মমতা ব্যানার্জি বলছে তুই বোম্বা দিস, যখন এত বড় দিদি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমাকে তো ওই কাজই লেগে থাকতে হবে। একটু ফর্মটা পড়েনি ও, তখন বুঝতে পারছেন? এটা লিখাই আছে ভাই, আপনার ফর্মে ইংলিশটা লেখা আছে, বাংলাতেও লেখা আছে, এটা বাংলা ফর্ম। আমি ইংলিশ ফর্মটা প্রিন্ট করিনি ভাই, আমি ইংলিশ ভালো পারি না, খুব একটা পারি না, আমি বাংলাটা পারি, হয় মোটামুটি বাংলাটা কিন্তু প্রিন্ট করেছি। এখানে লেখাই আছে ভাই। তাহলে কি হবে? আপনার স্বামী, মা আপনার স্বামী বাইরে কাজে গিয়েছে, পরিযায়ী শ্রমিক, তাহলে আপনি ফর্মটা ফিল আপ করুন, বা আমাদের কাউকে দিয়ে ফর্মটা ফিল আপ করা, সিগনেচারটা আপনি করুন, সিগনেচারটা আপনি করুন, করে ব্র্যাকেটে আপনার নাম দিয়ে সিগনেচার করুন। আমি যদি বলি একটু বোঝানোর জন্য আর সহজ করে বলছি, আমার ভাইজানের নাম কি, তোমার দাদার ভাইয়ের নাম কি, জোরে বলো একটু। মোর্শেদ মোল্লা বাইরে কাজ করছে, আপনার নাম কি? কুতুবুদ্দিন মোল্লা সই করছে, তাহলে কি লিখবে? কুতুবুদ্দিন মোল্লা নিজের নাম লিখে সই করবে, আর ব্র্যাকেটে ছোট ভাই বা ভাই এইটুকু লিখে দেবে। কিন্তু যখন জমা দেবে কাগজের স্টাম্প আর সই অফিসারের দেখে নেবে, আপনার কাজ মিটে গেল। মানে ওই কাজে 5 হাজার টাকা খরচ করে আসার গল্প শোনাচ্ছে, ওটা করতে হবে না। নটোরিয়াসের পাল্লাই করলে দিন দুনিয়া দুটোই যাবে। বলছি কি বললাম বুঝতে পেরেছেন? ওর পাল্লায় বললে দিন দুনিয়া দুটোই যাবে। এখানেও ভোটার লিস্টের 5 হাজার টাকা আপনার লস করাবে, আবার ওদিকে কাজটা করতে পারবে, আসার প্রয়োজন নেই। যারা পরিযায়ী শ্রমিক ভাইরা আছে আমার ভিডিও দেখছেন, চিন্তিত হবেন না। আপনাদের পরিবারের যে কোনো সদস্য ফর্ম ফিল আপ করে তার নাম আর আপনার সাথে কি সম্পর্ক আছে সেটা উল্লেখ করে জমা দিলেই, বিএলআরও স্টাম্প মেরে সই করে কাগজটা ঘরে রাখলেই আপনার ফর্মটা সাবমিশন হয়ে গেল, সাবমিট হয়ে গেল। বা আপনারা অনলাইন থেকেও ফিল আপ করতে পারেন। এই পার্টটা চলে গেল। এবার আসা যাক, আমার নাম 2002 সালে নাই, আমার আব্বার নাম নাই, আম্মার নাই, দাদার নাই, দাদিমার নাই, আমি করবোটা কি? করবোটা কি ভাই? তাহলে ফর্ম ফিল আপ করবো না? এ ভুল কাজ করবেন না, প্রত্যেকজন ফর্ম ফিল আপ করবেন আপনারা। 2002 সালের লিস্টে 4 জনের নাম নেই বলে ফর্ম ফিল আপ করবো না, এই কাজ ভুল কাজ করবেন না কেউ। কি করবেন? ফর্ম ফিল আপ করবেন। এবার আপনাদের বলি, তাহলে সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট করলেন, থার্ড আর ফোর্থ করা দরকার নেই, কারণ 2002 তো আমি নেই, আর আমাদের আমার না থাকলে যে 4 জনের কথা বলছে সেও নেই। তাহলে থার্ড আর ফোর্থ পার্ট করার দরকার নেই। সই করলেন আর ওনার সই করিয়ে
একটা আপনার কাছে রাখলেন আর একটা দিয়ে দিলেন। এবার আপনাদের কি হবে? আপনাদের যেহেতু 2002 আপনার নাম নেই, আপনার বাকি 4 জনের নাম নেই, আপনার জুলাই সম্ভবত না বলে দিচ্ছি, এই কাগজটা এখানে নেই গো। ভাই এক্সাক্ট ডেটটা মনে নেই, 1987 সালের জুলাই সম্ভবত, 1 জুলাই আমি ওটা ছেড়ে দিলাম ওই জন্য। 1987 সালের আগে যাদের জন্ম তাদের 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হবে। 11টা ডকুমেন্টস আছে, সেই লিস্ট আমার কাছে আছে। ভাই অনেক তো আমি বক্তব্য দিয়ে ফেলেছি, আমার মাথায় ভাই একটু টিপ করছে, মাথা পেন করছে। তার মানে সহজ বলছি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও প্রমাণপত্র হিসাবে দিচ্ছে, ওবিসি এসসি এসটি সার্টিফিকেটও চলবে। এমনও আছে সরকারি জায়গা আমরা পর্চা হিসাবে, কি হিসাবে বলে ওটাকে বলো না গো, মাথার উপর দিয়ে সব চলছে, পাট্টা হিসাবে পেয়ে নে, পাননে ওই পাট্টার কাগজ দিল আপনি। আপনার 1987 সালের আগে যেহেতু ওই 11টার মধ্যে কোনো একটা কাগজ দিলে আপনি আপনার লিস্টে নাম হয়ে যাবে। এবার আপনার 4 নভেম্বর আজ থেকে 4 ডিসেম্বর পর্যন্ত কি হবে? কাগজ দেবে আর জমা নেবে। তারপরে 9 ডিসেম্বর খসড়া পাবলিশ করবে। খসড়া এই সময় জেরক্সের দোকানে গিয়ে হুটোহুটি করার দরকার নেই। 2025-এর 2000 এইসব করে হুটোহুটি করছে, এখন কারো কাগজ লাগবে না। যত পর্যন্ত গাইডলাইন আমি ভাই পড়েছি আমি আপনাদের বলছি। এবার 87 সালে যাদের এ হয়েছে, যেহেতু 3 নম্বর 4 নম্বর পার্ট ফাঁকা রইল, তাদের কাছে নোটিশ আসবে। নোটিশ মেরে ভাববেন না আমার নাগরিকত্ব কেড়ে নিল, এর সাথে নাগরিকত্বের কোন সম্পর্ক নাই। আপনার শুধুমাত্র ভোট লিস্টে নাম তোলার আর মৃত ভোটারের নাম কাটার এটা কাজ চলছে, আর নাম সং যে আপনার কারেকশনেরও কাজ। বুঝে আসছে কি বলছি? ভোট গণনা হচ্ছে এখানে, অন্য কোনো নয়। নোটিশে আপনি আপনার যে সাপোর্টিং পেপার গুলো নিয়ে গিয়ে হাজির হবে। অভিযোগেরও সময় দিচ্ছে, আপনাকে। এবার যার 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম আছে তো, তাদের কি হয়েছে? 4 জনেরও নয়, আমারও নয়। আমার মাথা আপনার মা, আপনার বাবা, আপনার দাদু, আপনার ঠাকুমা, এই 4 জনেরও নাম নাই, কিন্তু জন্ম 1987 থেকে 2004-এর মধ্যে। তাহলে কি হবে? ওই 11টা ডকুমেন্টসের মধ্যে আপনার একটা ডকুমেন্টস লাগবে, আর পিতা মাতার মধ্যে কারো একজনের একটা ডকুমেন্টস লাগবে। এটা আমরা কালেক্ট করতে পারবো না, আছে তো। 3 নম্বর হচ্ছে 2004-এর পরে জন্ম, অলরেডি আমার 21 বছর বয়স তো, তাদের 21 নাকি 21 বছর, তো ভোটার লিস্টে নাম উঠেছে তো অনেকের। তাহলে তারা কি করবে? তাদের একটা 11টার মধ্যে একটা কাগজ, আর বাবা আর মা দুজনের কাগজ জমা দিতে হবে। এবার বলুন, এখানে কি বাঘ মেয়ে খেয়ে ফেললো না বাঘকে আমরা ঘিরে ফেললো? বাঘকে এখন খাঁচায় ভরে নিয়েছি। এসআইআর এখন কোথায়? খাঁচার মধ্যে। ও দম বন্ধ হয়ে আসবে ওর। ওই এসআইআর করে যারা তার আবার গল্প শুনিয়েছিল, এবার 2 গ্লাস তাকে পানি খাওয়াতে হবে। হাঁপিয়ে গেছিস, অনেক চিৎকার কাটাকাটি করেছিস, খা পানি। লেবু আর একটু নুন দিতে হবে। অনেক ছুটোছুটি করেছিস, আমাদের ভয় দেখিয়েছিস। এবার তোর গায়ে অনেক ঘাম বেরিয়েছে, এবার 2 গ্লাস পানি খা বাবা। ও তো বন্দি করে ফেললেন আপনি। এবার বলুন আমাকে, এর উপরে কোনো আপনার প্রশ্ন থাকে আমাকে বলুন, বলুন। 2004-এর পরে জন্ম বাচ্চারা, ওনার মানে জন্ম সার্টিফিকেট জেরক্স হলে চলবে? 2004-এর পরে জন্ম, তো জন্ম সার্টিফিকেট আছে তো, এর সাথে আপনাকে 2টো ডকুমেন্টস দিতে হবে। কি? ছেলেটির বাবার একটি ডকুমেন্টস, ছেলেটির মায়ের একটি ডকুমেন্টস। 11টি যে ডকুমেন্টস এর কথা বলেছে। আচ্ছা, সেই যার 2004-এ জন্ম, যে বাচ্চাটি, তার বাবা মার 2002-এর ভোটার লিস্টে নাম নাই, বুঝেছেন? দাদুর আছে তো, দাদুরটা তো বসাবে 4 নম্বর পাঠে। বাচ্চার বলছিলাম যে বাচ্চার জন্ম সার্টিফিকেট ওইটাই মানে শুরু হয়ে যাবে তো? আমি আপনাকে এটা বোঝানোর বলি, 2004-এর পরে যার জন্ম, 2005-এ জন্ম, তার ভোটার কার্ড আছে তো। ভোটার কার্ডটা নিয়ে কি করবে? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পূরণ করবে।
থাকলো থার্ড আর ফোর্থ। থার্ড পার্টটাই কি বলা হচ্ছে, 2002 এর ভোটার লিস্টে নাম উঠলে ওটা হবে। আর ফোর্থ পার্ট, যার 2002 এর ভোটার লিস্টে নাম নাই, তার নাম নাই, তাহলে কি হবে, তার একটা সাপোর্টিং নাম লাগবে। সাপোর্টিং নামটা কে কে, বাবা, মা, দাদু, দাদিমা। তাহলে ওই যে বাচ্চাটি আপনি নাম বললেন 2004 জন্ম, বাবা মার নাই কিন্তু দাদুর আছে, দাদুর নামটা 4 নম্বর পার্টে বসিয়ে দেন। শুধু আব্বার নাম 4 নম্বর পার্টে বসবে এরকম ব্যাপার না, বা শুধু মা বাবার বসবে নয়, দাদু দাদিমা, ঠাকুরমা ঠাকুরদা, এটাকে বোঝায়। অনেকে অনেক ভাবে বলে না, বিভিন্ন ভাষায় বলে। আমি তো সবার প্রতিনিধি ভাই ভাঙড়ে, সহজে তাদের বুঝতে সুবিধার জন্য বলছি, বুঝতে আসছে? তাহলে ওই যে 2004 জন্ম যে বাচ্চাটি, ছেলেটি, তার অসুবিধা নাই তো, তার দাদুরটা বসাবেন তো 4 নম্বর পাটে। আর কার প্রশ্ন কি বলুন? গার্জেন হিসাবে বড় ভাইয়ের নাম আছে, বড় ভাই আছে তো, ওই লিস্ট আমাকে আবার দেখান। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে নিশ্চিতভাবে ওখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে অভিভাবক হিসাবে ওখানে। আচ্ছা, দ্বিতীয় কথা আমি আপনাদের বলি, মায়ের নামটা খুঁজুন। যে কোনো বিতর্ক আছে, আগে বিতর্কটা থেকে সহজে উত্তর দেওয়া যায় নাকি দেখা যায়, তারপরে বিতর্কে ঢুকবো। খামাখাতে সময় নষ্ট করে লাভ নেই। ওর মায়ের আছে 2002 ভোটার লিস্টে নাম? এ বাবু, মায়ের নাম 2002 ভোটার লিস্টে আছে, বাবাটা ছেড়ে দাও, মায়েরটা ঢুকিয়ে দাও, কোনো বিতর্ক নয়। কেন আমি ভাই টাইম নষ্ট করব? যদি না ভাই মায়ের থাকতো, দাদুতে যেতাম, দাদুতে না গেলে দাদিমার কাছে যেতাম, তারপরে তোমার উত্তরটা দিতাম। আর কারো কোনো প্রশ্ন আছে? কত সালে জন্ম? 1994 সালে তার জন্ম হয়েছে, জন্ম সার্টিফিকেট নাই। এবার শুনুন, একটা কথা বলি, 1994 সালে জন্ম হলে জন্ম সার্টিফিকেট থাকাটাও কিন্তু উচিত। তার কি 2002 এর ভোটার লিস্টে আব্বা আম্মা নানি দাদি, সরি ভুলে যাচ্ছে, আবার গুলিয়ে ফেলছি, বলো, আব্বা আম্মা দাদু দাদিমা কারো কি 2002 এর ভোটার লিস্টে নাম আছে? তাহলে তাকে তো কাগজ দিতে লাগছে না। কেন হতো জিনিসটাকে হচপচ করবো আমি? আর কারো কোনো প্রশ্ন আছে? একটা লিস্ট আছে ভাই, আমার আর হচ্ছে না। বলছি এটা তো এপারটা তো হলো, যাদের এখন 20 বছর 21 বছর বয়স হয়েছে অথচ তাদের ভোটার লিস্ট হয়নি। এই দারুণ একটা প্রশ্ন করেছে, তাদের কিভাবে কি করা হবে? দারুণ একটা প্রশ্ন করেছে। ভোটার লিস্টে নাম ওঠেনি, ইয়াং ছেলে আমরা সাবালক হয়ে গেছি, প্রাপ্তবয়স্ক হয়ে গেছি। আপনাদের বলি এটা শুনে রাখুন, এই যে ভুল একটা বার্তা ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে, নাম কেটে দেবে। আমি কিন্তু যে কাগজপত্র দেখতে পেলাম, কোন নাম কাটার জায়গা আমি এরপরও আপনাদের বলছি, আমি আপনাদের বিধায়ক, আপনার খরচাতে নাম তোলেনি, কাগজ প্রমাণপত্র আপনার হাতে আছে। যে অফিসার তোলেনি তার বিরুদ্ধে লড়াইটা আইনত কে করবে? আপনার বিধায়ক করবে, আমি করব। শুধু ভাঙনের জন্য কথা নয়, রাজ্যের কোন একটা মানুষের যদি বৈধ ভোটারকে যদি কোন রকম ভাবে চক্রান্ত করে অনৈতিক ভাবে তাকে পেরেশানি করার জন্য, চিন্তাগ্রস্ত করার জন্য যদি কারো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করে, আমি আপনাদের বলে যাচ্ছি, আমার ভিডিওটা যারা শুনবেন, ভয়েসটা যারা শুনবেন, রাজ্যের যে প্রান্ত হোক না কেন, তার পাশে অন্য কেউ দাঁড়াক আর না দাঁড়াক, নওশাদ সিদ্দিকী তার পাশে দাঁড়াবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে দাঁড়াবে। মতুয়া থাকবে, দলিত থাকবে, নবশূদ্র থাকবে, আদিবাসী থাকবে, পিছিয়ে বর্গের থাকবে, উচ্চবর্গের থাকবে, মুসলমান হবে, দেখার দরকার নেই। কোন বৈধ ভোটারকে যদি কোন রকম যন্ত্রের শিকার হতে হয়, কোন রকম নমনাদের শিকার হয়, তার বিরুদ্ধে কিন্তু তাদের বিরুদ্ধে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসার থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত, কারণ আর্টিকেল 326 কে ভায়োলেট করার জন্য আইনত লড়াই হবে, মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম জারি থাকবে। আমার সাথ দেবেন তো নাকি আপনারা? এবার আসা যাক, আপনার লিস্টে নাম উঠলো না,
হয়, কিন্তু আমি কি বলছি সবার আপনি কি করবেন, জমা করবেন। তাহলে কি হবে, আপনি কি ভোটাধিকার থেকে কেটে গেল? অত সহজ নয়। টাইম হচ্ছে 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত আপনি জমা দিতে পারবেন। কি জমা হবে না হবে এখন বললে মাথার উপর দিয়ে যাবে। যদি এরকম কারো ঘটনা ঘটে তখন ভিডিও করে পাড়াতে এসে আমি বলবো। আমি আশা করবো এই ধরনের ঘটনা ঘটবে না। আতঙ্কিত আছে বলে একটু ছড়িয়ে যাচ্ছে। আমি আশা করবো কি ভুল কাজ করবে না, তাই না? এ আশা তো করবো অফিসারের কাছ থেকে। তাহলে বিস্তারিত বলার এখন দরকার নেই, কখন হবে যদি হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আপনি 18ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর থেকে 18ই জানুয়ারি পর্যন্ত প্রায় 1 মাস টাইম পাচ্ছেন কি আবেদন করতে, যে আমার খসড়াতে নাম ওঠেনি, হ্যান ওঠেনি, তেন ওঠেনি। তারপরে আপনার 9ই ডিসেম্বর থেকে 31 ওই টাইমের মধ্যে আবার 1 মাস সময় পেয়েছেন। আপনাদের কি হবে, ভেরিফিকেশন হবে। আপনাদের ফিজিক্যালি আপনার ডকুমেন্টস নিয়ে হাজির হওয়ার কথা বলবে, যে আপনার নাম ওঠেনি, আপনি অভিযোগ করেছেন, কি কি পেপার পত্র আছে নিয়ে আসুন। আপনি একা যাবেন কেন? আপনি একা যাবেন কেন? ভোটের সময় এসে দাদু কাকা মামা যারা ভোট দাও তেল লাগায়, আপনার সাথে আমার লোক যাবে, আপনাকে আমার লোক সহযোগিতা করবে, আপনার পাশে আমার লোক দাঁড়াবে। আপনার দরকার লাগলে আপনার সাথে আমার একটা অ্যাডভোকেট যাবে, গিয়ে বুঝিয়ে আসবে যেটা বৈধ ভোটার, এর নাম অবৈধভাবে কাটা হয়েছে, নামটা ঢোকানো হোক। তারপরে 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ করবে। এবারও বলছি ফাইনাল লিস্ট আপনার নাম আসেনি। আতঙ্কিত হয়ে 8 টাকায় মরবেন নাকি? কে দেখুন বিষ খেয়ে নিয়েছে, কেউ যে গলায় দড়ি দিয়ে দিয়েছে। ওই ভুল কাজ একদম করবেন না। আরে আমার প্রতি আপনার ভরসা আছে তো নাকি? এটা ভরসা করেন তো, ভাইজান আমাদের আছে, মাথায় বাজে ডুবাবে না, এটা বিশ্বাস করেন তো নাকি? ভাইজান বিপদে ছেড়ে পালাবে না, এটা বিশ্বাস করেন তো নাকি? আমি তো আছি। ফাইনাল লিস্ট হয়তো পাবলিশ হলো, হবে না আমি আশা করব। তারপরেও আমার দুটো ছেলে সারা পশ্চিমবাংলা থেকে 2জনের নাম বাদ গেছে। ওই 2জনের জন্য নওশাদ সিদ্দিকী আইনি লড়াই করে প্রয়োজনে সুপ্রিম কোর্টে ছুটে যেতে হয়, সুপ্রিম কোর্টে লড়াই করে আপনার আর আপনার যে 2টো ভোট বাতিল হয়েছে তার হয়ে লড়াই, বৈধ ভোট বাতিল করেছে তাকে আমি ঢুকাবো। এটা কথা দিয়ে গেলাম, আপনার কথা দিয়ে যাচ্ছে এখানে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোন জায়গা থাকলো না। এবার আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের কাজ কি হবে, এই ফর্ম আছে, এই সরি 2002 এর ভোটার লিস্ট প্রিন্ট করেছে। আপনারা লোককে খুঁজে দেন, খুঁজে দিতে সহযোগিতা করুন। আপনার বুথের তো, তাকে খুঁজে দিতে সহযোগিতা করুন, তার ফর্ম ফিল আপ করাতে সহযোগিতা করুন, তার ফর্ম ফিল আপ করাতে সহযোগিতা করুন। শুধু আইএসএফ এর কথা বলবো না, যে পাড়ার শিক্ষিত ছেলে মেয়েরা পড়াশোনা একটু তুলনামূলক ভালো, যে বিষয়টাকে বুঝতে পারছেন, তাদের কাছে আমার অনুরোধ। অনেক এনজিও আছেন, মানুষের রক্তের চাহিদা মেটানোর জন্য অনেক এনজিও কাজ করেন। শিক্ষিত ছেলেরা যুবকরা একটা এনজিও ফর্ম করে, বা যারা একটু বোঝে অনেক ধরনের এনজিও, কে সুন্দরবনে কাজ করছে, কে ঝাড়গ্রামে কাজ করছে, কে বাঁকুড়াতে কাজ করছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এনজিও আছে। তাদের কাছে আমি অনুরোধ করবো, মানুষ আজকে আতঙ্কিত, পাশে দাঁড়ান, তাদের ফর্মটা ঠিক করে ফিল আপ করুন। প্রথম কিন্তু জেরক্স ফর্মে ফিল আপ করতে দেবেন, প্রথম জেরক্স ফর্মে ফিল আপ করতে দেবেন। এটা মাথায় থাকবে তো? তারপরে ঠিক হয়ে গেল, আপনি আপনার অরিজিনাল ফর্মগুলোকে প্রয়োজনে ওটা যেটা ফিল আপ করেছে দেখে আপনারা ফিল আপ করে নিতে পারেন, বা যদি আমাদের সহযোগিতা চান, আমাদের ছেলেরা আছে আপনাদের সহযোগিতা করতে। আর সর্বোপরি ভাঙড়ের জন্য আমি টোল ফ্রি না, এটা বলে ভুল হচ্ছে, স্পেশাল হেল্প ডেস্ক। কোনো অসুবিধা হলে ডাইরেক্ট আমার অফিসে ফোন করবেন, নাম্বারে ফোন করবেন। সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, এই এখন অব্দি 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তারপরেও দরকার লাগলে চালাবো, কোনো সমস্যা নেই। যে কোনো কোয়ারিজের জন্য ফোন করবেন, আমরা সেখানে কি করব, সমাধান করব। ওখান থেকে সমাধান ফোনে না হলে ওখানে নাম্বারটা নিয়ে বুথের যে দায়িত্বে আছে, এখানে যে দায়িত্বে আছে, তার সাথে আপনার কানেক্ট করাবো, তাকে বুঝিয়ে বলে দেবো এই কাজটা ওনার এই হবে। মানে আমি আপনাদের বলার বক্তব্য হচ্ছে, আপনি আমাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন, আইনসভায় পাঠিয়েছেন, যেখানে আইন তৈরি হয় সেখানে পাঠিয়েছেন। এইরকম আইন তৈরির আর একটা জায়গা হচ্ছে পার্লামেন্ট, যেখান থেকে বাবা সাহেব আম্বেদকর 2 বছর 11 মাস
18 দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সংবিধান উপহার দিয়েছে। সেই সংবিধানের 326 নম্বর ধারায় আপনি 18 বছরের ঊর্ধ্বে হলে আপনার ভোটদানের, আপনার ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা এসেছে। সেটা যদি কেউ হস্তক্ষেপ করতে চায়, সেটা যদি কেউ কাটতে চায়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাকে খাতাই কলমে হাতে ধরে সেই কাজ করে যাতে আপনার ভোটাধিকার কেউ না কাটতে পারে তার জন্য সর্বোচ্চ লড়াই করবে। এটা আপনাদের মাথায় থাকতে দেবো না। কারণ দুয়ারে সরকারের সময় আমি বিধবা মা, আমি ফর্ম ফিল আপ করে জমা করেছি, 2-3টে দুয়ারে সরকার হয়ে গেল, আমি এখনো কিন্তু বিধবা ভাতা পাচ্ছি না। কারণ আমার কাছে রিসিপ্ট কপিটাই নাই। ওই ফর্মগুলো ডাস্টবিনে ফেলেছে না কিলো দরে বিক্রি করেছে কেউ বলতে পারবে? বার্ধক্য ভাতার জন্য বাপেরা কষ্ট করে গিয়ে দুয়ারে সরকারে ফিল আপ করলেন, রিসিপ্ট অনেককে দেয়নি। এখন সে কাগজ কোথায়? ডাস্টবিনে দিয়ে না কিলো দরে কাগজ বিক্রি করতে বোঝা মুশকিল। সর্বোপরি কখন সব থেকে বুকে বেশি ব্যথা লাগছে কোথায় বলুন তো? আবাস যোজনার জন্য কি করেছিল? বললো যে বিডিও অফিসে বক্সে এসে বুঝিয়ে দাও। আমি কিন্তু বলেছিলাম এ করলে হবে না, তখন আমি একা বলে আওয়াজ তুলি তো হয়নি। আগামী দিনে 10টা নওশাদ সিদ্দিকী রাজ্যের প্রতিপক্ষীকে রাখার জন্য ওপারের আমাদের ভাঙড়ের বিধানসভার মধ্যে 2 নম্বর ব্লকের রাজ্জাক খাকেরা খুন করতে ছাড়েনি তার দলের লোককে। ভোটের জন্য তো, ক্ষমতার জন্য তো। তো একজনের ভোট কি যা ওর ভোট নষ্ট হয়ে যাক, এরা করতে পিছপা হবে না। এরা মানুষের জান দিয়ে দেয়, যারা মানুষের বাড়ি মধ্যে ভাঙচুর করে, বাড়ির মহিলাকে ছাড় দেয় না, বাড়ির শিশু আছে বোম মারছে বাড়িতে। এই তো আমাদের ভোজের মাঠে বলেছিলাম তো। আমি এখনো বলছি সঠিক বিচার হলে উনার ওই সার্কেলের মধ্যে এখনো খনিজ ঘুরছে, বুঝতে পারছেন তো? ওর পরিবারকে বলেছিলাম আমি যে একজন বিধায়ক হিসাবে আপনার হয়ে আমি আইনি লড়াই লড়বো। রাজ্জাক খান তৃণমূলের নেতা আমার কাছে বড় কথা নয়, আমাকে অনেক ছোট বড় কথা বলেছে, ওটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা ভাঙড়ের ভোটার, ভাঙড়ের মানুষ।